সাজ, রক্ততর্পণ ও কালকুঠুরির বিভীবিকা। ঘরের ভেতরটা এখন এক জীবন্ত নরক। রতনের হাতের নীল বিষ এখন কাঁধ ছাড়িয়ে গলার দিকে এগোচ্ছে। নিঃশ্বাস নিতে গেলেই মনে হচ্ছে ফুসফুসে কেউ তপ্ত বালু ঢুকিয়ে দিচ্ছে। মা মেঝেতে বসে অঝরে কাঁদছেন, কিন্তু সুরেশ কাকার চোখে মুখে কোনো দয়া নেই। সেখানে কেবল এক আদিম আতঙ্ক আর জেদ। বাইরের ঝড়ের তাণ্ডব যেন ঘরের ভেতরেও আছড়ে পড়ছে। ঠিক সেই সময় সিঁড়িতে শোনা গেল সেই হাড়হিম করা শব্দ, খস খস দরাম। ভারী কোনো বস্তু যেন প্রতিটি ধাপ পেরিয়ে ওপরের দিকে উঠে আসছে। প্রতিবার ওই আছাড়ের শব্দে রতনের বুক কেঁপে উঠছে। সুরেশ কাকা পকেট থেকে একটা পুরনো চামড়ার থলি বের করে তাতে কিছু হলুদ রঙের গুঁড়ো ঘরের চৌকাঠে ছিটিয়ে দিলেন। রতন, যন্ত্রণায় ডুবে থাকলে চলবে না। ওটা যদি একবার এই চৌকাঠ ডিঙিয়ে ভেতরে ঢোকে, তবে তোর মায়ের আত্মা এই প্রাসাদের দেয়ালের ভেতর চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। তুই কি সেটা চাস? সুরেশ কাকার কর্কশ চিৎকারে রতনের তন্দ্রা ছুটে গেল। রতন দাঁতে দাঁত চেপে টলমল পায়ে উঠে দাঁড়াল, হাতে সেই প্রাণহীন পাথুরে বাঁশি। সুরেশ কাকা রতনের কপালে একটা রক্তচন্দনের টিপ পরিয়ে দিয়ে বললেন, নিচে যা, সিন্দুকের ঘর এখন উন্মুক্ত। মনে রাখবি, সিন্দুকের ভেতরে যা দেখবি তা বিভ্রম, কিন্তু যা অনুভব করবি তা সত্য। যে খুলিটা তুই দেখেছিস ওটা রক্ত চায় না, ওটা চায় তোর ভয়। ভয়কে জয় করলেই বাঁশি আবার শোনা হবে। রতন অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। তার হাতে সুরেশ কাকার দেওয়া একটা ছোট মাটির প্রদীপ। সিঁড়ির মাঝপথে আসতেই সে থমকে গেল। সামনে সেই ছায়ামূর্তি, দীর্ঘ, কুঁজো এক অবয়ব, সারা শরীরে পচে যাওয়া কাপড়ের মতো কিছু একটা জড়ানো। তার থেকে যে পচা গন্ধটা বেরোচ্ছে তা সহ্য করা দায়। রতন দেখল সেই মূর্তির কোনো মুখ নেই, কেবল একটা অন্ধকার গর্ত। রতন চোখ বন্ধ করে মা বলে একটা চিৎকার দিয়ে সেই মূর্তির পাশ কাটিয়ে নিচে দৌড় দিল। অবাক কাণ্ড, মূর্তিটি তাকে বাধা দিল না, বরং রতন নিচে নামতেই ওপর তলা থেকে সুরেশ কাকার আর্তনাদ আর কোনো এক ধাতব অস্ত্রের সংঘর্ষের শব্দ কানে এলো। রতন বুঝতে পারল সুরেশ কাকা ওপর তলায় সেই দানবকে আটকে রেখেছেন, যাতে রতন কাজ শেষ করতে পারে। নিচের সেই অন্ধকার ঘরে পা রাখতেই রতন দেখল সিন্দুকটি এখন আর আগের মতো নেই। সিন্দুকের ঢাকনাটি উল্টে পড়ে আছে, আর ভেতর থেকে টকটকে লাল রঙের এক ফুটন্ত তরল লাভার মতো উপচে পড়ছে। মেঝেতে সেই রক্তরঙা তরল থই থই করছে। আশ্চর্যের বিষয়, সেই রক্তে কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সিন্দুকের ঠিক মাঝখানে সেই রামরতন রায়ের খুলিটা ভাসছে। খুলির চোখের কোটর থেকে হিল হিলে আগুনের মতো শিখা বের হচ্ছে। রতন সিন্দুকের ধারে গিয়ে দাঁড়ালো। তার পায়ের পাতা সেই ফুটন্ত রক্তে ডুবে যাচ্ছে। অসহ্য জ্বালায় সে কোকিয়ে উঠল, কিন্তু হাতের ওই নীল বিষের যন্ত্রণা তাকে আরো বেশি পাগল করে দিচ্ছে। সে দেখল সিন্দুকের ভেতর থেকে অজস্র ছোট ছোট কঙ্কালসার হাত বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরছে, তাকে টেনে নামাতে চাইছে ওই অতল কালকুঠুরিতে। তোকে আজ শেষ হতে হবে রতন। ঘরের দেয়ালগুলো যেন একযোগে ফিস ফিস করে উঠল। রতন পাথরে বাঁশিটা দুহাতে শক্ত করে ধরল। তারপর সর্বশক্তি দিয়ে সিন্দুকের ভেতর হাত বাড়িয়ে খুলিটার মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল। সিন্দুকের ভেতরকার রক্ত যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। রতনের সারা শরীর সেই তপ্ত রক্তে ভিজে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, রক্তের স্পর্শ লাগার সাথে সাথে তার হাতের নীল বিষ ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। হাতের সেই পাথরটা এখন লোহা গরম করার মতো লাল হয়ে উঠেছে। ধীরে ধীরে ওপরের পাথরের স্তরটা খসে পড়ে ভেতর থেকে বেরিয়ে এলো খাঁটি চকচকে সোনা। বাঁশিটি এখন আর কেবল সোনা নয়, তার গায়ে হীরা আর নীলকান্ত মণিখচিত এক ঐশ্বরিক জ্যোতি বেরোচ্ছে। রতন যখন হাঁপাতে হাঁপাতে সিন্দুকের কিনারা থেকে সরে এলো, সে দেখল সিন্দুকটি ধীরে ধীরে মেঝের ভেতর বসে যাচ্ছে। সেখানে এখন এক গভীর সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে। ঠিক সেই সময় ওপর থেকে টলতে টলতে নেমে এলেন সুরেশ কাকা। তার সারা শরীর রক্তাক্ত, একটা হাত বিশ্রীভাবে ঝুলে আছে। রতন চিৎকার করে উঠল, কাকা, আপনি ঠিক আছেন? সুরেশ কাকা দেয়ালে পিঠ দিয়ে ধপাস করে বসে পড়লেন। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। তিনি ইশারায় রতনকে কাছে ডাকলেন। রতন কাছে যেতেই সুরেশ কাকা তার হাতাটা একটু ওপরে তুললেন। রতন বিস্ময়ে পাথর হয়ে গেল। সুরেশ কাকার কবজিতেও ঠিক একই রকম একটা কালো দাগ, যেমনটা রতনের হাতে বিষ ওঠার সময় হয়েছিল। কাকা, আপনার হাতে ওই চিহ্ন, তবে কি আপনিও কোনোদিন এই সিন্দুক খুলেছিলেন? রতনের গলায় অবিশ্বাস। সুরেশ কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কেবল খুলিনি রতন, আমি এই অভিশাপের পাহারাদার।
আজ থেকে ৭০ বছর আগে তোর প্রপিতামহ যখন এই চুক্তি করেছিলেন তখন তার সাক্ষী ছিলাম আমি। এই বাঁশি এখন তোর হাতে, কিন্তু মনে রাখিস, সোনা যত উজ্জ্বল হয় তার ছায়া তত অন্ধকার হয়। এই সুড়ঙ্গ পথটা দেখছিস, এটা তোকে সেই আসল জায়গায় নিয়ে যাবে যেখানে তোর বংশের সব পাপ লুকানো আছে। হঠাৎ বাইরের বৃষ্টি থেমে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাঁশিটি রতনের হাতে থাকা অবস্থাতেই নিজে থেকেই এক করুণ সুর তুলতে শুরু করলো। সেই সুরে ঘরের প্রতিটি ইঁট যেন নড়ে উঠল। রতন দেখল সুড়ঙ্গের ভেতর থেকে কোনো এক প্রাচীন বাদ্যযন্ত্রের প্রতিধ্বনি আসছে। পরের পর্বে থাকছে, সুরেশ কাকা কি তবে অমর? কেন তিনি ৭০ বছর ধরে এই পরিবারের ধ্বংস দেখছেন? সুরগঙ্গ পথের নিচে রতন কি তার প্রপিতামহের দেখা পাবে? আর সেই শোনা হওয়া বাঁশিটি কেন হঠাৎ করে নিজে নিজে বাজতে শুরু করল? রহস্যের জট খুলবে আগামী পর্বে। গল্পের এই বর্ধিত অংশটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানান। রতন কি সুড়ঙ্গের ভেতর প্রবেশ করবে বলে আপনাদের মনে হয়?